প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল মোবাইল অ্যাপসের ইনসার্ট মেনু নিয়ে টিউটোরিয়াল। গত ক্লাসে আমরা হোম মেনু নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ইনসার্ট মেনু নিয়ে শুরু করব। ইনসার্ট মেনুতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ট্যাবল আছে। ট্যাবল নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, সো আজকে বেশি বলবো না, প্রাথমিকভাবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা যখন ট্যাবলে ক্লিক করলাম তখন এখানে কিছু অপশন তৈরি হয়েছে। এই জায়গায় একটা তীর চিহ্ন আছে, টেবল ফর হেডার্স একটা অপশন আছে, এই জায়গায় আরেকটা তীর চিহ্ন আছে। এগুলোর কোনটার কী কাজ? টেবল হ্যাজ হেডার্স এখানে যদি ক্লিক করি তাহলে এই টেবলের একটা হেডার আছে, সেটা ধরে রাখবে। তা না হলে উপরের প্রথম যে কলামটা আছে এটাকে সে হেডার হিসেবে ধরবে না। হেডার যখন দিব তখন এখানে একটা ফিল্টার বাটনও যুক্ত হয়ে যাবে। এরপর এখানে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেবলটা ছোট বড় করার জন্য। এটা যদি টেনে আমরা ডানে বামে নিয়ে যাই টেবলটা অটোমেটিক ছোট বড় হয়ে যাবে। এটা এরপর যখন আমরা পুরো টেবলটা সিলেক্ট করতে চাইবো, তুমি ভিতর থেকে সিলেক্ট করতে পারবে না। তার জন্য তোমাকে যেটা করতে হবে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক করো তাহলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে কিছু অপশন আসছে। একটা হচ্ছে ফিল, ডিলিট টেবল, রিসাইজ টেবল। ডিলিট টেবল দিলে বুঝতেই পারছো টেবলটা ডিলিট হয়ে যাবে। রিসাইজ মানে পুনরায় রিসাইজ করতে পারবা। রিসাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি আবার একটু অন্যদিকে নিয়ে যাই, তারপর রিসাইজ টেবলে ক্লিক করি, দেখো এটা অটোমেটিক ছোট হয়ে গেছে। এরপর টেবলের সেলের ভিতরে যদি তুমি ক্লিক করো, এখানে নিচের যে অপশনগুলো আছে দেখো, এই অপশনগুলো নিয়ে আমরা গত ক্লাসেও কথা বলেছিলাম। অতএব আজকে আমরা এগুলো নিয়ে আর কথা বলছি না, এখানে সবগুলো নিয়েই কথা বলা হয়েছিল। তো এই হচ্ছে ট্যাবলের প্রাথমিক ধারণা। এখানে ফিল্টার যে অপশনগুলো আছে এই ফিল্টার অপশনগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। তুমি যখন এই ফিল্টার বাটনটাতে ক্লিক করবে তখন নিচের এই অংশটা দেখা যাবে, তার আগ পর্যন্ত দেখা যাবে না। ফিল্টার বাটনটাতে এক্স্যাক্টলি ক্লিক করতে হবে। এরপরের অপশনটা হচ্ছে পিকচার্স। পিকচার্সে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো প্লেস ওভার সেলস, দুইটা অপশন আছে। মানে সেলের উপরে প্লেস করা অথবা প্লেস ইন সেলস, সেলের ভিতরে প্লেস করা। সেলের ভিতরে প্লেস করলে সেটা সরানো যাবে না, ওই সেলেই থাকবে। আর উপরে প্লেস করলে সরানো যাবে। ধরো যে আমরা ওভার সেল দিব, ফটোতে যাব, এই যে এই ছবিটা কিন্তু আমরা কি করতে পারছি, ডানে বামে সরাতে পারছি। কারণ এই ছবিটা কি হয়ে গেছে, প্লেস ওভার সেলস, সেলের উপরে এটাকে প্লেস করা হয়েছে। ছবির উপর যখন ক্লিক করবে এখানে নতুন করে একটা অপশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে পিকচার্স। পিকচার্স অপশন আসাতে পিকচার্সের অধীনে আরও অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। কীভাবে তুমি পিকচারগুলোকে স্টাইল করবে, ইফেক্ট দিবে, এই বিষয়গুলো এখানে আছে। স্টাইলের মধ্যে দেখো এখানে আছে, এরকম করে যদি দাও তাহলে এটা একটা বর্ডার, সুন্দর করে বর্ডার পড়ে যাবে। আবার এটা যদি করতে চাও, বিভিন্ন রকমের স্টাইল এখানে আছে। পিকচার ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আছে। তারপর হচ্ছে রেঞ্জের পরে হচ্ছে ক্রপ পিকচার, পিকচারকে যদি ছোট করতে চাও অথবা ক্রপ করতে চাও, শেপ চেঞ্জ করতে চাইলে। এরপর সাইজ ঠিক করে দিতে পারো। এরপর হচ্ছে অল্টার টেক্সট, ডিসক্রাইব করার জন্য কোনো একটা টেক্সট দেওয়া। এরপর হচ্ছে রিসেট, আগের মতো হয়ে যাবে। তো এই হচ্ছে পিকচারের অপশন। আমরা এখন পিকচারটা একটু ডিলিট করে দেব। আবার ইনসার্ট মেনুতে যাব। এরপর আসছে শেপ। পরের অপশনটা হচ্ছে শেপ। শেপ দিয়ে আমরা ড্রয়িংয়ের মতোই বিভিন্ন কাজ করতে পারবো। এখানে যদি ক্লিক করি আমরা ড্রয়িং করার মতো বিভিন্ন কাজ করতে পারবো। শেপ এর উপর যদি ক্লিক থাকে তখন এখানে আবার শেপের কিছু অপশন তৈরি হচ্ছে অটোমেটিক। এগুলো তোমরা নিজেরা টেস্টিং করে নিও। ওকে, বাইরে ক্লিক করব, শেপটা ডিলিট করে দিব, আবার চলে গেল। আবার ইনসার্ট মেনুতে যাচ্ছি। এবার আসছে টেক্সট বক্স। এখানে একটা টেক্সট বক্স আছে।
টেক্সট বক্সের কাজ হচ্ছে টেক্সট লেখার জন্য যে বক্সটা আমরা ব্যবহার করব। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি এবং এই টেক্সট বক্সটা বিভিন্ন জায়গায় সরানো যাবে, এটাও ছবির মতো কাজ করে। ওকে, তাহলে বক্সটাও ডিলিট করে দিচ্ছি আমরা। এরপর কি আছে দেখা যাক। রিকমেন্ডেডের মধ্যে নো রিকমেন্ডেশন ফর দ্য ডেটা ইউ সিলেক্টেড। এখানে যেহেতু কোনো ডেটা নেই, অতএব এটা আমাদের কোনো অপশন দিচ্ছে না। আমরা একটু ডেটাতে যাই, তার জন্য জিপিএ শিটে যেতে হবে। এখানে আমাদের ডেটা আছে, এটা যদি আমরা সিলেক্ট করি তারপর রিকমেন্ডেশনে যাই, তাহলে দেখো এখানে সুন্দর করে একটা চার্ট শো করছে, অর্থাৎ অটোমেটিক্যালি এই চার্টগুলো সে বানিয়ে দিয়েছে। তুমি এই চার্টগুলো ব্যবহার করতে পারবে। ধরো যে আমি এই চার্টটা ব্যবহার করব, চার্টটা যখন দিলাম তখন খেয়াল করো এখানে অটোমেটিক্যালি একটা চার্ট তৈরি হয়ে গেছে এবং এই চার্ট সংক্রান্ত কিছু অপশনও কিন্তু এখানে দেখাচ্ছে। এই চার্টটা নিয়ে অনেক কাজ আছে মাইক্রোসফট এক্সেলে। তুমি টাইপ সিলেক্ট করে দিতে পারো কোন ধরনের চার্ট দেখাতে চাও। ধরো যে আমরা পাই চার্ট দেখাতে চাই অথবা লাইন চার্ট দেখাতে চাই, যেভাবেই দেখাতে চাই। এটা আসলে চার্ট বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন রকম চার্ট ব্যবহার করে থাকি। লেআউট ঠিক করে দিতে পারো, লেআউট কী হবে, তারপর হচ্ছে যে এলিমেন্টস কোন দিকে কী থাকবে, এই জিনিসগুলো এখানে বলে দেওয়া যেতে পারে। এরপর কালার, স্টাইল, এই জিনিসগুলো আছে। ওকে, আমরা চার্টটাতে ডিলিট করে দিচ্ছি। এরপর আবার ইনসার্ট মেনুতে, এরপর হচ্ছে এখানে ঠিক পরে চার্টের অপশনটা আছে। এই চার্ট সংক্রান্তই একটু আগে আমরা কথা বলেছিলাম। চার্টের জন্য অবশ্যই তোমার ডাটা লাগবে, ডাটা ছাড়া চার্ট কাজ করবে না। যেমন আমরা কিছু ডাটা সিলেক্ট করে রেখেছি, এখন তার জন্য আমরা একটা চার্ট তৈরি করতে চাইলে এরকম করে করতে পারি। দেখো এই জিনিসটা এখানে 3 জন স্টুডেন্ট, তাদের নিচে নাম দেখাচ্ছে এবং বাম পাশে নাম্বারগুলো দেখাচ্ছে। তাহলে এটা যদি সুন্দর করে আমরা এখানে প্লেস করে দিই, দেখো এই ডাটার সাথে ইজিলি আমরা কম্পেয়ার করতে পারি যে এখানে কী কী কাজ হচ্ছে, এই বিষয়গুলো আমরা সহজে কম্পেয়ার করতে পারি। এটা টাইপ তো আমরা দিয়েছি, এটা হচ্ছে বার চার্ট, ঠিক আছে। এরপর লেআউট, এরপর হচ্ছে এলিমেন্টের মধ্যে তুমি যদি চার্টের কোনো টাইটেল দিতে চাও সেটা এখানে লিখতে পারো, অ্যাবাব চার্ট অথবা সেন্টার্ড ওভারলে। এটা সাবস্ক্রিপশন লাগবে, ট্রাই লেটার। ওকে, যতটুকু করা যায় আমরা ততটুকুই করলাম। এরপর এটাকে ডিলিট করে দিচ্ছি। ইনসার্ট মেনুতে আবার যাই, এরপর আসছি এখানে কমেন্ট। কমেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো এক জায়গায় কমেন্ট করা ডাজন্ট ম্যাটার, এটা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের। এরপর হচ্ছে চেকবক্স। চেকবক্সের কাজ কি? একটা চেকবক্স তৈরি করা, অর্থাৎ সেলের মধ্যে চেকবক্স দেওয়া, ব্যাপারটা হচ্ছে সেরকম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই চেকবক্সটা যখন এখানে দেখাচ্ছে ফলস, কারণ চেকবক্স টিকমার্ক দেওয়া নেই। সেজন্য চেকবক্সে যদি টিকমার্ক থাকে এটা থ্রু হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু ডাইনামিক একটা কাজ, যেটা এক্সেলে করা যায়। চেকবক্সে যখনই টিকমার্ক দিলাম, খেয়াল করো এখানে যখনই টিকমার্ক দিলাম এখানে ফাংশনের ভ্যালু থ্রু হয়ে গেছে, অর্থাৎ এটা একটা ডাইনামিক ভ্যালু। এটা গুগল ডক্সে আমরা যেরকম চেকবক্স দিয়েছি ওখানে এরকম ডাইনামিক ভ্যালু ছিল না, শুধুমাত্র টিকমার্ক দেওয়া যেত এবং তুলে নেওয়া যেত, কিন্তু এখানে এটা কিন্তু ডাইনামিক কাজ করবে। এরপর আসছে লিঙ্ক। এটা হাইপার লিঙ্কের মতো, নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। আমরা কোনো একটা শব্দের উপর হাইপার লিঙ্ক দিতে পারবো। ধরো যে শব্দটা টাইপ করলাম, এরপর এখানে
লিঙ্কে যদি ক্লিক করো এখানে তুমি ইনসার্ট লিঙ্কে একটা লিঙ্ক বসাতে পারবে। তাহলে দেখি এটা অটোমেটিক একটা লিঙ্ক হয়ে গেছে। এখন এটার উপর তুমি যদি ক্লিক করো যে ওয়েবসাইটটা অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেখানে চলে যাবে। এটা হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। যে এখানে ওপেন লিঙ্ক অপশান আসছে, ওপেন, এডিট, রিমুভ এই অপশানগুলো এখন আসছে। ওপেন লিঙ্কে যদি দাও তাহলে সরাসরি ওয়েবসাইটটাতে চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি এখানে ইনসার্ট মেনুর যে অপশানগুলো ছিল। তোমাদের প্র্যাকটিস করে করে বিষয়গুলো নিজেদেরকে অভ্যস্ত করে নিতে হবে, যেন তোমরা প্রয়োজনে যে কোনো কিছু সহজে ব্যবহার করতে পারো। নিয়ে ইনসার্ট মেনু ঠিক পরে ড্র মেনুটা আছে, এখানে খুব বেশি অপশন নাই। আমরা একটু ট্রাই করে দেখি কোথায় কী আছে। ড্র মেনুতে যদি ড্র উইথ মাউস অর টাচ এটা প্রথমে সিলেক্ট করতে হবে। এটা যখন সিলেক্ট করব তখন আমরা ড্র করতে পারবো। লাল কলমটা সিলেক্ট করলাম, এখানে আমরা যেখানে কিছু লিখে দিতে পারি। এরপর এটা পেন্সিল দিয়ে আবার মুছেও দিতে পারি। তারপর এটা একটা হাইলাইট মোটা কালার আছে, ইঙ্ক কালার সিলেক্টেড। ড্র উইথ মাউসে ক্লিক করতে হবে, তারপর বাকি কাজগুলো করতে পারবে। কলম, এগুলো খুব বেশি আসলে কাজ নেই, এগুলো নিয়ে তেমন চিন্তা করার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছি ফর্মুলাসের খুব অনেক কাজ আছে, এগুলো আমরা একটু করার চেষ্টা করব। ড্রতে গিয়ে এটা আগে ডিলিট করে দিচ্ছি একটু। ওকে, ফর্মুলাসের মধ্যে অটো সাম, দেখো এখানে এটা হচ্ছে একেবারে বেসিক কিছু ফাংশন। অটো সামের মধ্যে সাম ফাংশন কিভাবে কাজ করছে, আমি যদি এখানে 3টা নাম্বার আছে, আমি উপরে দেখো মার্কসগুলো দিয়েছি, তার নিচে আমি যদি সামটাকে ক্লিক করি তাহলে সেটা একটা অটোমেটিক্যালি যোগ করে আমাদেরকে দেখাচ্ছে। সো অ্যাভারেজ দিলে অ্যাভারেজ হয়ে যাবে। কাউন্ট নাম্বার যদি দিই তাহলে দেখো শুধু ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর কাউন্ট শব্দটা দিতে হয়েছে, C4 থেকে C6, তাহলে 3টা কাউন্ট পাবো, এটা আমরা জানি, অর্থাৎ 3টা ভ্যালু এখানে আছে। এরপর এখানে রিসেন্টলি আমরা কোন কোন ফাংশন ব্যবহার করেছি সেগুলো দেখাচ্ছে, নাথিং এলস। ফিনান্সিয়াল মানে হচ্ছে যে ফিন্যান্স সংক্রান্ত কাজে এই ফাংশনগুলো ব্যবহার করা হয়। আমরা এই যে এনপিভি সম্ভবত তোমাদের পরিচিত থাকার কথা। এরপর আরও কিছু ফাংশন আছে, যেখানে প্রাইস আছে, প্রাইস দিয়ে তুমি একটা ফাংশন তৈরি করতে পারো। এখানে সবগুলো ফাংশনের কাজ আমাদের এখনই ঠিক নেই, যখন যেটা আমাদের প্র্যাকটিক্যালের জন্য আসবে তখন আমরা সেটা ব্যবহার করতে পারি। তুমি শুধু জানতে হবে যে কোন ফাংশনটা তুমি কাজে লাগাতে পারো। তার জন্য তুমি যে কাজটা করবে, যে প্র্যাকটিক্যালটা করবে, সেটা নিয়ে গুগলে একটু সার্চ করবে যে এই ধরনের প্র্যাকটিক্যাল কাজের জন্য কোন কোন ফাংশন প্রয়োজন, তখন সে তোমাকে সাজেস্ট করবে আর তুমি এখানে এসে সেই ফাংশনগুলো ব্যবহার করতে পারবে। লজিক্যালের মধ্যে দেখো অ্যান্ড আছে লজিক তৈরি করার জন্য, কোন ফাংশনের কি কাজ সেটাও কিন্তু এখানে একটা বর্ণনা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও, বিস্তারিত আমি এখানে বলবো না। এরপর ফলস, রিটার্ন দ্য লজিক্যাল ভ্যালু ফলস। ইফ আছে, এই ফাংশনটা আমরা বেশ কাজে লাগাই, এটা আমরা কাজে লাগাবো, আমাদের প্র্যাকটিক্যালি এটা কাজে লাগবে। এরপর হচ্ছে ইফস, এটাও কাজে লাগবে। এরপর নট, অর, এগুলো খুব বেশি কাজে লাগবে না। স্ক্যানটাও খুব বেশি কাজে লাগবে না। ট্রু ফলস, রিটার্ন দ্য লজিক্যাল ভ্যালু ট্রু। এরপর এখানে দেখতে পাচ্ছি টেক্সটের উপর কাজ করার জন্য, যেমন লোয়ার আছে, কনভার্ট অল লেটার্স ইন এ টেক্সট ইনটু লোয়ার কেস। জিনিসটা আমি একটু দেখাই তোমাদেরকে, যেমন এই স্টুডেন্ট শব্দটা এখানে তো বড় হাতের অক্ষর আছে 2টা, এটাকে যদি আমরা লোয়ার করে দিতে চাই, এই ঘরে সিলেক্ট করে টেক্সটে যাব, লোয়ারে ক্লিক করব, তাহলে লোয়ার শব্দটা দিয়েছে, তারপর টেক্সট
কোন টেক্সটকে আমরা লোয়ার করতে চাই সেটা এখানে দেখাতে হবে। আমরা এই সেলটা দেখিয়ে দিব। এরপর যখন এন্টার দিব, দেখো স্টুডেন্ট এ, অর্থাৎ পুরো শব্দগুলো কি হয়ে গেছে, ছোট হাতের অক্ষর হয়ে গেছে। এটা হচ্ছে লোয়ার ফাংশনের কাজ। একইভাবে বাকিগুলো আমরা এইভাবে করে টেস্ট করে করে দেখতে পারি। রিপ্লেসের কাজ হচ্ছে পুরাতন শব্দকে রিপ্লেস করা। এরপর সাবস্টিটিউট আছে। সাবস্টিটিউটের কাজ হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং টেক্সট উইথ এ নিউ টেক্সট ইন টেক্সট স্ট্রিং। সাবস্টিটিউট মানে পরিবর্তন করা। এভাবে করে এখানে ডেট টাইম, তুমি চাইলে ডেট বসাতে পারো। তাহলে দেখো এন্টার অল রিকোয়ার্ড আর্গুমেন্ট, এখানে ইয়ার দিতে বলছে। তুমি এখান থেকে যদি সিলেক্ট করে দাও 6, এটা দিয়ে দাও, তাহলে পুরো ডেটটাই কিন্তু ঠিকভাবে পড়ে যাচ্ছে। এরপর ডেট টাইমের মধ্যে আছে ডে, ডেজ, মান্থ, আওয়ার, নাও। নাও দিলে ঠিক এখনই যতটা বাদ সময় হয়েছে ঠিক ততটা সময়টাই এখন সরাসরি এখানে দেখাবে। এটাকে একটু পরে করতে হবে। দেখো সময়টা দেখাচ্ছে ডেট সহ, এবং এটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে সময় যেতে যেতে। ঠিক যখন যত সময় তত সময়ই কিন্তু এখানে দেখাবে। এ হচ্ছে ফর্মুলাস এর মধ্যে যে অপশনগুলো আছে। প্রাইমারি কিছু ফাংশন আমি দেখিয়েছি মাত্র, এখানে অনেকগুলো ফাংশন আছে। আমরা ধীরে ধীরে একটা একটা করে কাজে লাগানো শুরু করব। এরপর এই যে ডেটা, তারপর হচ্ছে রিভিউ, এখানে তেমন কিছু নেই, এগুলো জাস্ট কমেন্ট। ভিউ, ভিউতে হচ্ছে ফর্মুলা বার দেখাবে কি দেখাবে না। ফর্মুলা বার বলতে বোঝাচ্ছে এই অপশনটা, এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা যদি ফর্মুলা বার তুলে দিই তাহলে দেখো এই অপশনটা হারিয়ে গেছে, যেখানে দেখাবে এটা হচ্ছে ফর্মুলা বার। অপশনটা যদি আমরা তুলে দিই, দেখো ফর্মুলা বারটা দেখাচ্ছে না। গ্রিড লাইন বলতে এখানে যে ঘর ঘর দেখাচ্ছে, এই ঘর ঘরগুলো হচ্ছে গ্রিড লাইন। আমরা যদি গ্রিড লাইন তুলে দিই, দেখো এটা সাদা হয়ে গেছে। এরপর হেডিং, এবিসিডি, এই জিনিসগুলোকে হেডিং বলছে। আমরা যদি হেডিং তুলে দিই সেগুলো দেখাবে না। ডান বাম পাশ থেকেও সরে গেছে, উপর থেকেও সরে গেছে। একইভাবে জুম ইন, জুম আউট ফাংশনটা এখানে আছে। ফ্রিজ পেইন্স, এটা একটু দেখায় তোমাদের। ফ্রিজ পেইন্স, ফ্রিজ পেনের কাজ কি? ফ্রিজ পেনের কাজ হচ্ছে তোমার কোনো একটা হেডিংকে স্থির রাখা। ধরো যে জিপিএ রেজাল্ট, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন নিচের দিকে যাব সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে জিপিএ রেজাল্ট এই হেডিংটা দেখা যাক, 2 নম্বর রো পর্যন্ত সিলেক্ট করে আমি যখন ফ্রিজ পেনে ক্লিক করব, তখন দেখো কি হচ্ছে। 1 নাম্বার মানে যেই রোতে আমি মাউস রেখেছি বা সিলেক্ট করে রেখেছি তার ঠিক উপরের রো পর্যন্ত ফিক্সড হয়ে থাকবে। দেখো এখন জিপিএ রেজাল্টটা আর হারিয়ে যাচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি উপরে। এটা একইভাবে টপ রো আছে, ফার্স্ট কলাম আছে। তুমি যদি চাও যে 1, 2, 3 এই 3টা কলাম দেখা যাক, এটুকের উপরে 3টাই দেখা যাক, ফিক্সড থাকুক, তাহলে 4 নাম্বার সিলেক্ট করে ফ্রিজ পেনে ক্লিক করতে হবে। এখন যদি আমরা নিচের দিকে যাই, দেখো উপরের 3টাই ফিক্সড আছে। একইভাবে আমরা কলামও করতে পারি। কলামের ক্ষেত্রে আমি যদি চাই যে প্রথম কলামটা ফিক্স থাকুক, তাহলে ফ্রিজ পেনে ক্লিক করব, তাহলে আমাদের প্রথম কলামটা ফিক্সড হয়ে যাবে। দেখো এটা আর হারিয়ে যাচ্ছে না। এই হচ্ছে ফ্রিজ পেনের কাজ। তো এগুলো হচ্ছে এক্সেলের বেসিক, এগুলো জানলে আমরা এক্সেলের বাকি কাজগুলো করতে পারবো।